নবায়নযোগ্য জ্বালানির বড় পরিকল্পনা 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট। সহজ হবে বেসরকারি বিনিয়োগ। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান। জাতীয় নেতাদের স্মরণে রাখার আহ্বান প্রধানমন্ত্রী। জ্বালানির ভোগান্তি চলছেই, কমছে না হামের দাপট, সাথে নিউমোনিয়ার লক্ষণও। রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি দাবি ট্রাম্পের। ইরানের শীর্ষ নেতাদের সাথে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের বৈঠক। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 বিনিয়োগ সহজীকরণে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে করা হবে মর্মে একটি খসড়া কমিটি করা হয়েছে। এছাড়া 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ। এছাড়াও 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা, সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবে করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না, কিন্তু উদযাপন হবে। এটা 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবছরের মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দাদুর পদক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর হাত থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও মেহেরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও আছেন বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম, অধ্যাপক সুকুমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু। 5টি প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ।
শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে। সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। অধিবেশনে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের নোটিশ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য দাবি করেন আক্তার হোসেন। জবাবে আইনমন্ত্রী এম আসাদুজ্জামান জানান, আইনজীবী সমিতিগুলোর দাবিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্বাচন স্থগিত করেছে। এতে আইন মন্ত্রণালয়ের কোনো হাত নেই। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে একটি লিখিত প্রশ্ন করেন। এর লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, গত 16 বছর বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, 9 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে দুদক সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সংসদ অধিবেশন চলমান আছে। এরপর মনোযোগ আকর্ষণের নোটিশের কার্যক্রম শেষে বিরোধী দলের সদস্য আক্তার হোসেন বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের বিষয়ে স্পিকারের মনোযোগ আকর্ষণ করেন। এ বিষয়ে আইনমন্ত্রী বা জ্বালানি মন্ত্রীর বক্তব্য জানতে চান তিনি। আটক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা একটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন। সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন মাননীয় স্পিকার। এর উত্তরে আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই সংসদের অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় সংসদ নেতা তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চিফ হুইপ একটি কবিতা পড়ে শোনান। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ পর্ব স্থগিত জানিয়ে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। 2026 তারিখ রোজ রবিবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মুলতবি।
জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন, ঘন্টা পর ঘন্টা অপেক্ষা ও ভোগান্তির পরও মিলেছে কাঙ্ক্ষিত তেল। ফিলিং স্টেশনের পক্ষ থেকে বলছে ডিপোতে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না প্রয়োজন মাফিক তেল। তীব্র গরমের মধ্যে জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। তেলের দীর্ঘ লাইন নিয়ন্ত্রণে প্রতিটা ফিলিং স্টেশনের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মতিঝিল, শাহবাগ, মৎস্য ভবন, আসাদ গেট, শ্যামলী সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল চালক কিংবা মালিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে 1000 টাকার তেল বিক্রি চালু রয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া শুক্রবার থেকে তেল দেওয়া হবে না এমন ঘোষণাও দেওয়া হচ্ছে পাম্প থেকে। যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের 500 টাকার তেল দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন পাঠাও চালকরা। তেলের জন্য প্রাইভেট কার চালকদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন চালকরা। দর্শক, জ্বালানি তেল সংগ্রহে রাতেও রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে রয়েছেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছি সেখানে। ওমর, ফুয়েল পাসের কারণে পরিস্থিতির কি কিছুটা উন্নতি হয়েছে? এই ফুয়েল পাস নিয়ে আসলে যারা গ্রাহক রয়েছেন কিংবা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন তারা কি বলছেন? অমর, আসলে ফুয়েল যে কার্ড নিয়ে একটা জটিলতা বা একটা আশঙ্কা তৈরি মনে করছেন যারা গ্রাহক আছেন। তারা বলছেন যে আসলে এটি বেশ, তারা কেউ কেউ বলছেন যে এটি জটিলতা তৈরি করবে, আবার কেউ বলছেন যে আসলে এতে করে যেই বারবার তেল নেওয়ার যে প্রবণতা সেটি আসলে কমে আসবে বলেও অনেকেই বলছেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি, আমরা ঢাকার বেশ কয়েকটি তেলের পাম্পে আমরা আসলে ঘুরেছি, বিজয় সরণিতে, শ্যামলীতে, মিরপুরে। এখন এই মুহূর্তে রয়েছি যেই আসাদ গেট যে তেলের পাম্পটি, সেখানে আমরা যদি বলি যে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয় সরণির যে পাম্প, বিজয় সরণি থেকে যে জিয়া উদ্যান, সেখানে এই লম্বা সিরিয়ালটি কিন্তু একদম আসাদ গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আসলে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই কিন্তু বিকেল থেকে, কেউ কেউ দুপুর থেকে দাঁড়িয়ে আছেন, তীব্র রোদ গরম উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছেন, তারা তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। এবং কেউ কেউ বলছেন যে আসলে 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টারও বেশি অপেক্ষা করছেন তেল সংগ্রহের জন্য। এবং তারা বলছেন যে আসলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের যে এই যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে কবে শেষ হবে বা কবে নাগাদ যে এই যে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লম্বা সিরিয়াল যে ভোগান্তি, আসলে তারা বলছেন যে আসলে গ্রাহকরা বলছেন যে আসলে এইটি বন্ধে সরকার যাতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেয় এবং এর পাশাপাশি পাম্পগুলোতে যাতে নজরদারি বাড়ানো হয়, যাতে যে একাধিকবার যেই তেল সংগ্রহের যে প্রবণতা সেটিও যাতে কমে আসে। এবং তারা বলছেন যে আসলে এই যে ভোগান্তি দীর্ঘ লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে যে তেল সংগ্রহের, তারা বলছেন যে আসলে এটি যাতে সরকারের পক্ষ থেকে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং এই ধরনের ভোগান্তি যাতে কমে আসে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সবশেষ। জ্বালানি তেলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সারা দেশে হামের প্রকোপ কমছেই না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশে হাম উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। শুধু সিলেট ও রাজশাহীতেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেলের আইসিইউতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও 2 শিশু মারা গেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিভাগে হামে মারা গেছে মোট 5 জন। 24 ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে 52 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 20 জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও 17 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকটি শিশু। নতুন ভর্তি হয়েছে 11 জন। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন 145 শিশু। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 51 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 শিশু। হাসপাতালে বর্তমানে মোট 88 শিশু চিকিৎসাধীন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট 515 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 13 শিশু। এদিকে 24 ঘন্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে হাম শনাক্ত হয়েছে 20 শিশুর। উপসর্গ নিয়ে আরও 89টি শিশু ভর্তি হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা।
দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অনেকে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতেও। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু হাসপাতালের বিশেষ হাম ওয়ার্ডে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৬৮টি, যার মধ্যে ১২টি শিশুর অবস্থা গুরুতর। রাজধানী ছাড়াও ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল থেকে হাম আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য আনা হয়েছে এখানে। চিকিৎসকরা বলছেন, গত সরকারের সময় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশব্যাপী হামের এই হঠাৎ প্রাদুর্ভাব। চলমান হাম রুবেলার টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এবং শিশুদের দেহে হাম প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে সম্মত হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন IFC। এছাড়া সরকারি, বেসরকারি ও অর্থনৈতিক সেক্টরগুলোদের মধ্যে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে তারা। এদিকে বাংলাদেশের শেয়ার বাজারের কারসাজি রুখতে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে আর্থিক লেনদেন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান JP মর্গান। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেট, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও JP মর্গান সহ বেশ কয়েকটি বৈঠক করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বাধীন 11 সদস্যের এই টিম। বৈঠকে আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কমাতে অর্থনৈতিক বেশ কিছু আশ্বাস পেয়েছে বাংলাদেশ। মূলধন খরায় ভোগা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক সেক্টরগুলোকে মূলধন দেবার আশ্বাস দিয়েছে IFC। এছাড়া প্রবাসীদের দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে কর্মসংস্থান তৈরিতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তা দেবে এমন আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যদের। অর্থমন্ত্রী জানান, IFC বড় ধরনের ঋণ সহায়তা দেবে। ঋণে করা সরকারি বিভিন্ন প্রকল্প মুক্ত করতেও পাশে থাকবে সংস্থাটি। অর্থনীতির অন্যতম মানদণ্ড শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে JP মর্গান। পরামর্শের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও পাওয়া যাবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। আমাদের করা সব পুঁজিবাজারে যত অবকাঠামো সব আমাদের করা সব ইনভেস্টার্স ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে। যারা লিস্টেড হবে তাদের একটা কমফোর্ট জোন থাকতে হবে। এখানে আমি লিস্টেড হলে আমার সেফলি আমার কোম্পানির শেয়ারটা প্রপারলি ট্রেড হবে। ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজার, বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, সকলেই ইন্টারেস্টেড। আশা করি খুব কম সময়ের মধ্যে পুঁজিবাজারে আমরা একটা পরিবর্তন আনতে পারব। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত টানা 15 দিনের এই কর্মসূচি ঘোষণা করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 25 এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর 2রা মে প্রতিটি জেলায় 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি, বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একই সঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। জুলাই জাতীয় সনদে যে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল, তার ভিত্তিতে গণভোটের যে জাতীয় এবং গণরায় আমরা দেখতে পাচ্ছি বেদনার সাথে, সেই গণরায় কিন্তু এখন ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা একেবারে ইউটার্ন করে নানান অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। সালাতু ওয়াসসালামু আলা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সমাজে কেউ কারো উপরে বা নিচে নয়, সকলেই সমান। রাজধানীর টিকাটুলির ওয়ারিতে শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজজির ৯৮তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে আশ্রমটি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। বলেন, দ্রুত তা ছেড়ে না দিলে বেআইনি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধি ও এলাকার সন্তান হিসেবে সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন
ইশরাক হোসেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ মহাস্বামী উত্তমাশ্রমানন্দ গিরি মহারাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাপস চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার রয়েছে, এই রাষ্ট্রের প্রতি আমাদের সকলের সমান দাবি রয়েছে এবং সুবিচার পাওয়ার সমান অধিকার রয়েছে। দল, মত, ধর্ম, বর্ণ, সকল শ্রেণী পেশার মানুষ সবাই নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক এবং আমরা সকলেই সমান, কেউ কারোর উপরে নয়, কেউ কারোর নিচে নয়। আপনাদের পাশে যে জায়গাটি রয়েছে সম্পত্তি, আমি আপনাদেরকে অভয় দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আপনাদের জায়গা আপনারা এখনই চাইলে এই পর্দাটা সরাই নিয়ে আপনাদের জায়গা আপনারা নিয়ন্ত্রণে নেন। প্রায় ৪৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইসরায়েল ও লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্টের সাথে জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলোচনার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরান চুক্তিতে রাজি না হলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এই হুঁশিয়ারির পাশাপাশি যতদিন দরকার নৌ অবরোধ অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা নিয়ে ইরানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্য সফরে আছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সেনারা প্রস্তুত আছে, চুক্তি না হলেই ইরানের মাটিতে আবারও হামলা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে। এমনকি হুমকি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের যতদিন প্রয়োজন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখবে। আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটিমাত্র বোতামের চাপে আমাদের সেনারা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি আছে। ইরান সরকারকে বিচক্ষণতার সাথে সঠিক পথ বেছে নিতে হবে। আর ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে। আমরা ইরানের উপর নজর রাখছি। ইরানও পাল্টা জানিয়েছে নৌ অবরোধ তুলে না দিলে হরমুজ প্রণালী খুলে দেবে না ইরান। যদিও হরমুজ প্রণালী দিয়ে বৃহস্পতিবারও পার হয়েছে ইরান ও তার মিত্র দেশের জাহাজ। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের দ্বিতীয় ধাপে ভিন্ন কৌশলে এগোচ্ছে ইরান। কি সেই কৌশল? মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ থাকলেও নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের অনুমোদন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য বিস্তারে নৌ অবরোধের খেলা খেলছে। মূলত হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে, তাই ওই পথে ইরান, জাপান, চীনের জাহাজ চলাচল করছে খুব সহজে। আর যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তেহরান। কেননা যুদ্ধের মাঠে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। চীন ওই পথ খুলে দেওয়ার আহ্বান জানালেও ইরান আপাতত তার গতিতেই চলছে। এমন স্থবির পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় এশিয়ার মতোই চরম জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে ইউরোপও। তাদের হাতে আছে আর 6 সপ্তাহের জেট ফুয়েল, আর এরপরই বন্ধ হয়ে যেতে পারে বিমান চলাচল। এমন সতর্কবার্তা জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। আর এমনটা হলে কার্যত অচল হয়ে পড়বে গোটা বিশ্ব। ভয়াবহ এই পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করাতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। ইরান, সৌদি আরব, কাতার ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ছুটে বেড়াচ্ছেন এই দুই নেতা। দফায় দফায় করছেন বৈঠক। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের মতো শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করেছেন কাতার ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথে। পাকিস্তানের সূত্রগুলো জানিয়েছে আলোচনার মূল উদ্দেশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি দ্বিতীয় দফার আলোচনা নিশ্চিত করা। তবে ইরান আগেই জানিয়েছে পরমাণু ইস্যুতে কোনো ছাড় দেবে না তেহরান। এতে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনার সম্ভাবনা কতটা? আলোচনা না হলে কি দেশ দুটি আবারও যুদ্ধে জড়িয়ে পড়বে? যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতির মধ্যে নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করছেন বলে মত বিশ্লেষকদের। ইউরোপের বিভিন্ন দেশকে যুদ্ধে জড়ানো, বিশেষ করে হরমুজে জাহাজ পাঠানোর আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। যদিও যুক্তরাজ্য সহ ন্যাটো দেশগুলো তাদের আহ্বান প্রত্যাহার করছে। যুক্তরাজ্য জানিয়েছে টেনে হেসড়েও যুক্তরাষ্ট্র তাদের এ যুদ্ধে যুক্ত করতে পারবে না।
এদিকে 10 দিনের যুদ্ধবিরতিতে গেছে ইসরায়েল ও লেবানন, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবাননের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 2000 লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন 12 লাখের বেশি লেবানিজ নাগরিক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে কাল রাত থেকে। রাত 11:35 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:20 419 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জিদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই দিন মোট 14টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, 3টি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে 26 মে 2026 পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে বিরতি ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা 1 জুলাই শেষ হবে। যে দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর লড়াই হয়েছে, সেখানে কেন সংস্কৃতির চর্চা করা যাবে না, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, কেন মাজারে পীরকে হত্যা করা হবে? এসব করলে গণতন্ত্রের জায়গা থাকবে না বলে মত তার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি নাট্যশালায় 1 বৈশাখ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একথা বলেন। তিনি বলেন, দেশে সংস্কৃতি বিকশিত হচ্ছে না। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংরেজি স্কুলগুলোতে শেখানোই হয় না বাংলা সাল ও মাসের নাম। গ্রামেও একই অবস্থা চালু হচ্ছে। এই ভুলের মধ্যে চলতে থাকলে বাংলা রীতিনীতি হারিয়ে যাবে। জাতীয়ভাবে সংস্কৃতি চর্চা চালুর পরামর্শ রুহুল কবির রিজভীর। বলেন, ধর্মের দোহাই দিকে সংস্কৃতিকে পিছিয়ে রাখা ঠিক হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সাথে একই ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে 24 জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটি ও এর অঙ্গ ও সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধেও বিচার কার্যক্রম চলমান রয়েছে। সকালে এসব মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের ক্রিকেটের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের হাতে ক্যাপ্টেন্স কার্ড তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানাতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিশেষ এক আয়োজনে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেন্স কার্ড। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এই ক্যাপ্টেন্স কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল যে কোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেকরা। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিসিবির মেডিকেল টিমের সেবা পাবেন তারা। অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা একই ছাদের নিচে উপস্থিত হন। দেশের মোট 32 অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। 27 জন পুরুষ অধিনায়ক এবং 5 নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। তবে অনুপস্থিত ছিলেন মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করেও পাননি বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার নাম্বার ব্লক করে রেখেছেন বুলবুল, এমনটি জানিয়েছেন তামিম ইকবাল। অনুষ্ঠানে বিসিবি সভাপতি সহ অধিনায়কদের হাতে ক্যাপ্টেন্স কার্ড তুলে দেন অ্যাডহক কমিটির সদস্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নবায়নযোগ্য জ্বালানির বড় পরিকল্পনা। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট। সহজ হবে বেসরকারি বিনিয়োগ। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান।
জাতীয় নেতাদের স্মরণে রাখার আহ্বান প্রধানমন্ত্রী। জ্বালানির ভোগান্তি চলছেই, কমছে না হামের দাপট, সাথে নিউমোনিয়ারও লক্ষণ। রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের। ইরানের শীর্ষ নেতাদের সাথে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের বৈঠক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।